পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন, যার অর্থ দাঁড়ায় নির্বাচন কমিশনের রাজনৈতিক নিয়ন্ত্রণ। প্রধান নির্বাচন কমিশনার একটি অনুষ্ঠানে গতকাল বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে ইতোপূর্বে বাংলাদেশে যত বদনাম হয়েছে তার অন্যতম কারণ হলো এটি। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশনের উপর যদি এই রাজনৈতিক প্রভাব বন্ধ না করা যায় তাহলে আগামী নির্বাচনগুলোতেও আগের ঘটনাগুলোরই পুনরাবৃত্তি ঘটবে। তার মানে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ নিয়ে এখনও পুরোপুরি শঙ্কা কাটেনি বর্তমান নির্বাচন কমিশনের। এসবের মধ্যেই আজও প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি, যেখানে দলটির মহাসচিব এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করেছেন। তবে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, তা নিয়ে অনেকটা বিপরীতমুখী অবস্থান করছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে যাচ্ছে নির্বাচন? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের নামতা। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আরও যুক্ত হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। জাহেদ ভাই, স্বাগত আপনাকে আজ এখন প্রকাশে। যদি আমাদের সঙ্গে আরও দুজন অতিথি আসবেন, সত্যি আপনার কাছে আমরা যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন গতকালকে প্রধান নির্বাচন কমিশনার একটি অনুষ্ঠানে যে মন্তব্যগুলো করেছিলেন, এবং তার প্রধান শঙ্কার জায়গা ছিল যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের যে প্রভাব গত দীর্ঘ বছরের পর বছর রেখে এসছে সেটি থেকে সরে না আসে, তাহলে কখনো নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত হবে না। মানে এটি দ্বারা তিনি কি আগামীতেও কোনো সেই শঙ্কার বার্তা দিলেন কিনা? নিশ্চয়ই শঙ্কার বার্তা দিয়েছেন, এবং এই শঙ্কা আমরা উড়িয়েও কি দেব, উড়িয়েও দেব না। কারণ হচ্ছে এখন পর্যন্ত এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমরা এনেছিলাম কেন, বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, কারণ আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ট্রুলি আপনি একটা নির্বাচনের কথা বলতে পারবেন না যেটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। এমনকি এমন কোনো নির্বাচন যেটায় জয় শতভাগের বেশি নিশ্চিত ছিল, ৭৩ সালের নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচন। আমি ওটার মূল কম্পিটিটর জাসদের কয়েকজন নেতার সাথে, আমাদের এখানে মাহমুদুর রহমান মান্না ভাই আসবেন, তিনি ছিলেন একসময় জাসদে, তাকেও জিজ্ঞেস করলে শুনবেন, তারা খুব বেশি হলেও 15টা বা 20টা, মানে স্বপ্নেও তারা 15-20টার বেশি সিট দেখছিলেন না, কিন্তু আর কিছু স্বতন্ত্র পেতে পারতো। কিন্তু দেখুন, ওটুকু অ্যাফোর্ড করা যায় নাই। মানে এই হচ্ছে ৭৩ নির্বাচন, যেখানে আপনার জয় মানে ফেয়ার ভোটে জিতবেন, কিন্তু আপনি 15-20টা সিটও ছাড়তে প্রস্তুত ছিলেন না। সো আমাদের ইতিহাস বলে আমরা দলীয় সরকারগুলো আসলে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করি। সেজন্যই খুবই ইনোভেটিভ এবং খুবই র্যাডিক্যাল একটা আইডিয়া যে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, এবং আমরা এখনও সেই জায়গায় ফিরে গেছি আবার, এবং আমাদের কনসেনসাস আছে। যেমন ধরুন, সব দল তো আছে, ধরুন আগামী নির্বাচনটা এটা তো এই সরকারের অধীনে হবে, আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে আলোচনার সুবিধার জন্য বিএনপি ক্ষমতায় আসলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না। পরের নির্বাচন আপনি যদি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন কাদের অধীনে হবে, ওরা কিন্তু আমাদেরকে খুব নসিহত করতো, তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, এটা অগণতান্ত্রিক, এটা সুপ্রিম কোর্ট নিষেধ করে দিয়েছে, সুতরাং এটা থাকা যাবে না। আমরা শুনলাম না গত 14 সালের পর থেকে, প্রত্যেকবার 11 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার পর থেকে তারাও কিন্তু তত্ত্বাবধায়ক চাইবে। সুতরাং আমাদের দেশে এই প্রবণতা আসলে আছে, এবং আমরা ধরুন তত্ত্বাবধায়ক মেনে নিলাম, এবং আমরা ধরে নিলাম যে তত্ত্বাবধায়ক সরকার। এখানে আমি একটু আপনাকে আরেকটু বেশি জানতে চাই, আপনি যে বিষয়টা বলছিলেন যে শঙ্কা উড়িয়েও দেয়া যায় না, আপনি বলছিলেন যে, আমি যদি বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একটি আগামী নির্বাচনে কতটা কি হবে এটা নিয়ে তিনি রাজনৈতিক প্রভাবিত হবে কিনা তার শঙ্কা রয়েছে। আপনি এবার বলছেন যে হ্যাঁ, এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার মানে কি আগামী নির্বাচনে এখন যে দলগুলো এখন পর্যন্ত রয়েছে রাজনৈতিক মাঠে, আমরা যদি বলি বিএনপি, জামাত বা নাগরিক ঐক্য বা অন্যান্য যারও যে দলগুলো রয়েছে,
তার মানে কি, মানে তারাও আগামী নির্বাচনে কি একটি প্রভাব রাখতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমি ঠিক জানি না, উনি একটি নেক্সট নির্বাচনের কথা যদি বলে থাকেন, আমি না, next না, তিনি সামগ্রিক বলছেন। না, ভবিষ্যতে আমি ধরুন আরো পরে তো আমাদের নির্বাচন হতে থাকবে, ওইটা আমরা উড়িয়ে দিতে পারি না। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলেও তো আমরা এটা দেখেছি, এই সরকারটাকেও ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে। আপনি আপনার পক্ষে আরেকটা জিনিস একটু যোগ করে রাখা খুব জরুরি। আমরা ধরে যদি নেই তত্ত্বাবধায়ক সরকারগুলো ঠিকঠাক মতো জাতীয় নির্বাচন করছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু মূলত দলীয় সরকারের অধীনে হবে। এখন পর্যন্ত যদি সংস্কারগুলো অ্যাকসেপ্ট না করা, সেটা হবে। সো দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানেও তো এই প্রভাব থাকার খুবই সম্ভাবনা থাকে। যাতে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আনামা ইহসান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রাস্তার যানজটের কারণে একটু দেরি হয়ে গেল। আমরা যে বিষয়টি কথা বলছিলাম যে বর্তমান যে নির্বাচন কমিশন, তারাও গতকাল একটি অনুষ্ঠানে বলেছে, আপনি শুনেছেন, যে যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না হয় নির্বাচন কমিশন, তাহলে আগামীতেও নির্বাচন কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপিতে এই মুহূর্তে বাংলাদেশের, বা এই মুহূর্তে না, সবসময় অনেক বড় রাজনৈতিক দল ছিল, একদম এই মুহূর্তে বলা যায় তারাই অনেক কিছু, এই শঙ্কা কেন তারা করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। দেখুন, নির্বাচন কমিশন একটি স্বাতন্ত্রিক প্রতিষ্ঠান, ওনারা এই ধরনের কথা বলবেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। ওনাদেরকে গভর্নমেন্ট এম্পাওয়ার্ড করবে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য, তাহলে উনি বলবেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত তিনি হতে পারবেন না, এই কথাটা কি আসলে ধোপে টিকে? আমি তো মনে করি না এই ধরনের কথা। নির্বাচন অতীত ইতিহাস তাই বলে না, অতীত ইতিহাস নিয়ে তো, অতীত ইতিহাস তো বলে আমরা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, অতীত ইতিহাস তো বলে নির্বাচন হবে না। 15 বছর না, আমরা যদি স্বাধীনতার পর থেকেই বলি, জাহেদ ভাই 73 সালের উদাহরণ দিচ্ছিলেন। Let's cut off that part. Okay, this is a new era, new dimension we are heading towards. আজকের এই প্রেক্ষাপটে এসে দেশ একটি রক্তের বন্যা পার হয়ে আজকে এমন একটি অবস্থা এসছে এই গণতন্ত্রের জন্য এবং সঠিকভাবে নির্বাচন হওয়ার জন্য, সেই জায়গায় নির্বাচন কমিশন বলবে যে আমরা প্রভাবমুক্ত হতে পারবো না, তো দে শুড রিজাইন দেন। তারা পারবে কিনা সেটি বলেনি, শঙ্কা যে যদি না হয়, এই ধরনের শঙ্কা ওনাদের মনে আসবে কিভাবে? তারা বলবে যে দিস গভর্নমেন্ট শুড এমপ্লয়েড দেম উইথ ফুল অথরিটি। তারা সংবিধান চেঞ্জ করছে, নির্বাচন কাঠামো চেঞ্জ করছে, নির্বাচন সংস্কার করেছে। ওরা তো বেশ চমৎকার প্রস্তাব করেছেন, আমি দেখেছি। এই চমৎকার প্রস্তাবে এমনকি তারা মানে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা, সেটার সময়সীমা তারা 4 মাস 1 মাস বাড়িয়ে দিতে বলেছেন। তো সব কিছু করার পরে ওনারা হঠাৎ করে এই শঙ্কা হওয়ার ওনার মনে এটা আসলো কেন? ওনার কি কোনো ফ্যাসিস্ট সরকার কোনো থাবা দেখতে পাচ্ছেন? আমার তো উল্টো প্রশ্ন করার ইচ্ছা হচ্ছে। বলেন না, কি প্রশ্ন? এই তো সেটা, কেন উনি শঙ্কা মনে করছেন? লেট হিম ডিফাইন, উনি বলুক যে আমি এই কারণে মনে করছি। উনি তা বলেননি না, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি। আচ্ছা, আমি একটু থামে, মানে আমি তো কনফিউজ, উনি কি এই ওনার যে নির্বাচনটা উনি করতে যাচ্ছেন সেটার কথা বলেছেন? না, সামগ্রিক বলেছেন, নিশ্চয়ই এটির কথা বলেন। তাই যদ্দূর মনে হলো। না, আমি কথাটা খুব উইক। উনি একদম, আমি যদি আবার একটু পড়ে শুনি, উনি যে উনি মানে কথাটি তার যদি একদম কোট আনকোট বলি, উনি বলেছেন পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন, এরকম এই শব্দগুলো একটু ভাঙিয়ে বলুন। উনি যদি মনে করেন রাজনৈতিক দলগুলি ওনার উপর প্রভাব বিস্তার করবে এবং সেটাকে উনি প্রতিহত করতে পারবেন না, তাহলে হি শুড রিজাইন। সেটা ঠিক। আচ্ছা, আমি সেখানে আসবো। আরেকটি বিষয় জানতে চাইবো, আপনি জানেন যে আজকে কিছুক্ষণ আগেই বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসছে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। সেখানে যেমন একটি কথা বলেছে, খুব ক্লিয়ারলি বলেছে বিএনপির মহাসচিব, যে এই বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, খুব স্পষ্ট করেই বলেছেন। এবং তিনি এও বলেছেন যে প্রধান উপদেষ্টাও তার সঙ্গে একমত হয়েছেন যে যদি সবগুলো রাজনৈতিক দল একমত হতে পারে তাহলে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার জন্য প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় কথা ছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, কোনটি আগে চায় বিএনপি? সেটিও খুব স্পষ্ট করে মহাসচিব বলেছেন যে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে। আর আজকে আরেকটি অনুষ্ঠানে এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তারা চায় আগে স্থানীয় সরকার নির্বাচন, তবে সেটি বলেছেন যে যদি সব রাজনৈতিক দলগুলো একমত হয়, এমনটি বলেছেন। তাহলে কি স্থানীয় সরকার নির্বাচনে কি একটি মানে বিভিন্ন দলের বা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? বিষয়টাকে সুস্পষ্টভাবে বুঝতে হবে। প্রথম, নির্বাচন স্থানীয় সরকার কারা করে এবং জাতীয় নির্বাচন কারা করে, এই জিনিসটাকে ডিফাইন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করে সরকার,
এখন দেশের সামগ্রিকভাবে একটি স্বাভাবিক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দলের নির্বাচনের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু সরকার, আপনি যদি আগে বলেন চিকেন আগে না এগ আগে, তাহলে তো হলো না। আপনাকে সরকারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, তারপর আপনি স্থানীয় সরকার নির্বাচন। এগুলি তো আমাদের প্রিভিয়াসলি আমাদের প্র্যাকটিসগুলো দেখতে হবে। যেমন উনি বলছিলেন যে দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়ে বিগত দিনে নির্বাচন হয়েছে স্থানীয় সরকার, আসলে এটা ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি। আমরা যে গণতান্ত্রিক পদ্ধতি আমরা দেখে এসেছি, সেখানে সমাজে যারা রয়েছে মানে সমাজে সুশীল ব্যক্তিরা, তারা এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে ইউপি চেয়ারম্যান নির্বাচন তারা করেন, সেটাকে নিয়ে দলীয়করণ করতে করতে দল করতে করতে আছে ফেসিবাদী দলের জন্ম হয়েছে এই দেশে। তো এই যে রুট কজ অফ দ্য প্রবলেম, এগুলিকে ডিফাইন করতে হবে। সেই জায়গাগুলি যদি ন্যারেটিভগুলি আপনি সুষ্ঠুভাবে দেখেন, তাহলে জাতীয় নির্বাচন আগে প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনটা আগে বুঝতে হবে, মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে, বুঝতে হবে নির্বাচন কাঠামো কিভাবে কাজ হয়। আমি মানব ভাই আপনাকে স্বাগত জানি। আমি একটু জাহেদ ভাইয়ের কাছে যাবো। ছোট্ট জাহেদ ভাই, মানে স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় সরকার ছাড়া অন্য কারো মাধ্যমে সম্ভব? সম্ভব। ইনফ্যাক্ট আমরা, এটা তো আগে ছিল স্থানীয় সরকার, এখন যেটা আছে সেটা হলো চেয়ারম্যানগুলো দলীয় সরকার, মানে দলীয় সরকারের কথা যদি বলেন, যে আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা আমাদের কমিশনের রিপোর্ট তৈরি করার জন্য আমরা অনেক মানুষের সাথে, স্টেক হোল্ডার্স, নির্বাচন যারা পরিচালনা করেন, অফিসার্স যারা নির্বাচন করেন, স্থানীয় সরকার নির্বাচন যারা করেন, সাধারণ মানুষ, আমরা সবার সাথে, এবং ঢাকার বাইরে কথা বলেছি। ওখানে একটা খুবই ওয়াইড স্প্রেড। আরেকটা কথা একটু জরুরি, আমরা একটা জরিপ করিয়েছি সারা দেশে 46,000 হাউস হোল্ডে বিবিএসকে দিয়ে। তো ওখানে আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি যে জনগণ অনেক বড় অংশ মনে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনটা হয়ে যাক, প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের সময়টা বাড়ানো হোক। সো এরকম একটা অপশন আছে, এবং আমাদের রিপোর্টে এই ধরনের একটা সাজেশন আছে। মিলন ভাইরা, আমি জানি না এই জনগণের এই ম্যান্ডেট কতটুকু তারা নিবে। আমার আবার ব্যক্তিগত একটা চয়েস আছে। আমি কমিশনের মেম্বার হয়ে একটু ডিফার করি। সেটা হচ্ছে, এটা আমি মনে করি যে আমরা যে দলীয় সরকারকে শতভাগ অবিশ্বাস করব, এটা ঠিক না। একটু খেয়াল করবেন, আপনি খেয়াল করুন, 91 বিএনপি সরকার বা 96 আওয়ামী লীগ সরকার, তাদের সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো। স্থানীয় সরকার নির্বাচন খারাপ হয়ে গেল 14-র পর, সব ডাকাতি শুরু হয়ে গেল। এমনকি 8 সালের পরও আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার নির্বাচন খুব খারাপ হয়নি। তো আমাদের এক্সপেরিয়েন্স আছে যে দলীয় সরকারের অধীনে আমরা ভালো নির্বাচন করি। 14 সালের পর শেখ হাসিনা যখন ডিসাইড করলেন ডাকাতি করার ক্ষমতা থেকে সবই, তখন আসলে এটা খারাপ হয়েছে। তো আমাদের কিন্তু এক্সপেরিয়েন্স আছে। তবে মানুষ চায় কিন্তু তত্ত্বাবধায়কের অধীনে, অনেকেই চায়। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মিলন ভাই আসবো, আমি একটু মান্না ভাইয়ের কাছে যেতে চাই। মান্না ভাই, রাস্তার যানজটের কারণে একটু আসতে দেরি হলো, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম দুটি বিষয় নিয়ে। একটি হলো এই নির্বাচন কমিশনার, গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে যে কোনো নির্বাচন কমিশনই হোক, তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে না। আলোচনা করছিলাম যে স্থানীয় সরকার আগে হওয়া উচিত নাকি জাতীয় নির্বাচন, এটি নিয়েও অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত আলাদা আলাদা মত রয়েছে, কিংবা ছাত্ররা। আপনি কি মনে করছেন? আমি তো এসে আলোচনা কিছুটা শুনলাম, মানে যে পাবলিকের কমফোর্টের কথা বলা হয় না, তারা অ্যাভারেজ একটা স্টাডি করে, তারা মনে করে যে কোনভাবে ভোট করলে তার সুবিধা হয়। কিন্তু যে পদ্ধতিতেই ভোট করা হোক, সেটার ইমপ্লিকেশন যা, রেজাল্ট যা, সেটা তারা সবসময় বোঝে না। সবচেয়ে বড় একটা উদাহরণ হলো এরশাদের সময় এই উপজেলা নির্বাচন আগে করবেন উনি, সমস্ত দল বয়কট করেছিল। কারণ হচ্ছে কি, সবার ফিলিং ছিল যে এরশাদ সাহেব যেরকম করে দল বাড়াবার চেষ্টা করছেন, এই স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে উনি প্রভাব বিস্তার করে, মানে প্রভাব খাটিয়ে জয়যুক্ত করে নিয়ে এসে সেই লোকগুলোকে দিয়ে পার্টি করাবেন, অতএব এটা করতে দেওয়া যাবে না। এখনও এই রকম ফিলিং আছে, বিশেষ করে বিএনপির মধ্যে আছে। তারা হয়তো এই ল্যাঙ্গুয়েজে বলছে না, তারা মনে করছে আগে যদি নির্বাচনটা করা যায়, সরকার যদি করতে পারে, তাহলে এমনিতেই তো ধরনের একটা স্পেকুলেশন আছে যে ছাত্র যে সংগঠন করা হচ্ছে, এটাকে আরও বেশি টাইম দেওয়ার জন্য বাহানাটা খোঁজা হচ্ছে। এটাকে আপনি একদম সরাসরি প্রমাণ করবেন কীরকম করে? রাজনীতিতে স্পেকুলেশন হয়, সব জায়গাতেই হয়, এখানেও স্পেকুলেশনটাকে আপনার বিবেচনার মধ্যে নিতে হবে। সেই হিসেবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এত আগ্রহ, এটা মনে হচ্ছে যে তাহলে বোধহয় তাদের এরকম একটা ইন্টেনশন আছে। এটা সাধারণ মানুষের বোঝার কথা না। যেটা সার্ভের কথা ডাক্তার জাহেদ বললেন,
এটা ঠিকই হতে পারে যে তারা এটা মনে করে আগে হয়ে গেলেই তো ভালো, কারণ তাদের যে সার্ভিসের ব্যাপার আছে এখন পাচ্ছে না তো বেলা দিয়ে ধরে, তারা এটা চায় অতএব তাড়াতাড়ি হয়ে যাক। এবং যদি অন্তর্বর্তী সরকার অধীন হয় কোনো তার পার্টি ছাপড়েই মনে করে যে এটার প্রভাব অত বেশি পড়বে না, কিন্তু আলটিমেটলি যেটা পড়তে পারে, আমি কিন্তু বলছি না যে বিএনপি যেটা করে ভাবছে তাই সত্যি কি না, কিন্তু এটা হতে পারে। এই জন্য আমি মনে করি আমরা যেরকম করে যেতে চাইছি গণতন্ত্র নির্মাণে পারস্পরিক বিশ্বাস বা আস্থা ইত্যাদি আরও বেশি জোরদার করা হোক, তাতে অত বড় একটা বিরোধিতা নিয়ে এটা না যাওয়াই ভালো। মানে এটা নিয়ে খুব সহজে এগোনো যাবে না, বিরোধিতা আসবে, জি। সেটি আপনি বলছেন। যে আমরা একটু আলোচনা করতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম একটি কথা বলেছেন যে বর্তমান যে ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে, এই মব কিংবা আমরা দেখেছি বেশ কিছু সমস্যা হচ্ছে, তিনি বলেছেন, খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকার এর দায় এড়াতে পারে না। আবার কিছুক্ষণ আগেই এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে মব বন্ধ না হলে ডেভিল হিসেবে যারা মব করবে তাদেরকেও ট্রিট করা হবে। তার মানে কি সরকার কি মনে হচ্ছে আরও কঠিন বা আরও একটু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কিনা, নাকি তারা এগুলো হ্যান্ডেল করতে পারছে না, এটি পারবে কিনা, কি মনে হয়? আমি সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম ভোটের নামতে নিয়ে। আমরা একটু যেতে চাই এহসানুল হক মিলন ভাই আপনার কাছে। আমরা যদি বলছিলাম বিরতির আগে যে মব নিয়ে কিন্তু এখন স্বয়ং অন্তর্বর্তী সরকারও বিরক্ত, এবং আপনি দেখছেন যে শুধু মব না, নানা আন্দোলন করে প্রত্যেক দিন রাজধানীর 3-4টা জায়গা অবরোধ করে রাখছে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন আন্দোলনকারী, এটিও আপনি দেখছেন। এবং এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসে যে এর দায় এই সরকারও এড়াতে পারে না। আমার যেটি প্রশ্ন, এই মব কালচার কি বাংলাদেশে এটাই প্রথম? সেই অর্থে আমি যেতে চাচ্ছি না। মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন একটু ভেবে দেখুন, যদি মব এইগুলো বিরক্ত করেই হতো এই সরকারের জন্য, ইনস্ট্যান্টলি দে শুড রিয়্যাক্ট। তারা ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে, আফটার 20 আওয়ার্স রিয়্যাক্ট করেছে। আর যদি একই গ্রুপ সরকার এবং সরকারের বাইরে, দুইটাই তো সরকারের লোক, তাহলে কি হবে? যারা বাইরে আছে তারাও তো সরকারি লোকই, যারা ভেতরে আছে তারাও তো সরকারি লোক। এটা সমন্বয় করতে হবে। আপনি সমন্বয়হীনতা রেখে স্টেটমেন্ট দেবো, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত নয়। সমন্বয়টা কাদের সাথে করবে? দুটো গ্রুপের, ছাত্রের ভিতরেও আছে, বাইরেও আছে। না, কিন্তু এখানে এমনটি এখন মনে হচ্ছে কিনা যে মবের নামে অন্য কোনো তৃতীয় কেউ ঢুকে যাচ্ছে সেটা তো কিনা? সুযোগ নেবেই, সেটা তো ট্র্যাডিশনাল, তৃতীয় পক্ষ তো সুযোগ নেবেই। কিন্তু তাদেরকে মোর অ্যাফার্মেটিভ হতে হবে যে আমরা কোন কোন ইস্যুতে সরকারের সাথে কনফ্রন্টেশনে যাব। ধরুন প্রেসিডেন্টের বঙ্গভবন ঘেরাও করা, জি, বা শহীদ মিনারে গিয়ে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য মিছিল করা, এটা তো একই জায়গার দুই দিকে প্রবাহিত হচ্ছে। আমি সেই জায়গাটা যাচ্ছি না কোনটা করা উচিত কি অনুচিত, কিন্তু বিষয়টি তো এক জায়গাতেই উৎপত্তি। বুঝতে পেরেছেন? যে মানে আপনার মানে এটি এখন যেভাবে হ্যান্ডেল হচ্ছে অন্তর্বর্তী সরকারের মব নিয়ে কিন্তু একটু বিপাকেই পড়েছে, আমরা বলতেই পারি। এটা এখন এটি হ্যান্ডেল ঠিকমতো করতে পারছে কিনা? আপনি যেরকম করে প্রশ্ন করছেন আমাকে, যে বিষয়টা এত ইজি লাগে না। একটা কথা হচ্ছে যে এটা মোবোক্রেসি না, এটা অর্গানাইজ পিপল করেছে, এবং টার্গেটগুলো দেখেন 100% পলিটিক্যাল। মব কি এরকম করে তো মবের অনেক ধরনের এক্সপ্রেশন হতে পারে, এখানে অনেক ধরনের এক্সপ্রেশন নাই। দ্বিতীয় কথা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যে ভেরিফাইড পেজে ডক্টর ইউনূস লিখেছেন যে এটা আকাঙ্ক্ষিত নয়, এটা এখনই বন্ধ হয়ে যাওয়া উচিত। পরের দিন গভর্নমেন্টের আবার ওই ভেরিফাইড পেজে লিখেছে যে যারা এখন এরকম করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথচ তারপর দিনও লাগাতার বিভিন্ন জায়গায় বাড়িতে আগুন টাগুন লেগেছে। সবশেষে আপনার যেটা গাজীপুরে হলো, মানে এটার তো এক্স্যাক্ট পিকচার পাওয়া যাচ্ছে না কি হয়েছে, কারা আগে গেছে, আক্রমণটা আগে কে করেছিল। কিন্তু এই প্রশ্ন করা যেতেই পারে, এতদিন ধরে এই ব্যক্তিগুলো এরা যদি কি বলে যে অপারেশন কি বলে একটা ডেভিল যদি হয়, মানে এত বাজে একটা টার্ম ইউজ করা হয়েছে যেটার ব্যাখ্যাই দিতে পারবে না তারা। ডেভিলগুলো তো সব চলেই গেছে, যারা আছে তাদের মধ্যে যদি ওই দুটো ডেভিল হয়, দুটো তিনটা স্টেটমেন্ট দিয়ে ছাড়া
নাম বলছি না আমি, তারা বাইরে রইল কীরকম করে। আর তাদেরকে অ্যাড্রেস করার জন্য বা তাদেরকে পানিশ করার জন্য ছাত্রদের যেতে হবে, কারণ তাদের জন্য তো পুলিশ পাঠাবে, আর্মি পাঠাবে, সেটা হয়নি। আবার এইটার মধ্যে দেখলাম বুলডোজার পর্যন্ত যাচ্ছে। এটা মবক্রেসি কীরকম করে? এটার মধ্যে তো প্ল্যানফুল কিছু জিনিস আছে, মেবি ম্যালাফাইড ইন্টেনশন আছে। থরলি একটা ইনভেস্টিগেশন করলে জিনিসটা বেরোতে পারতো। আমি এরকম মনে করি যে এটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে চেয়েছে, এরকম যদি হয় তাহলে প্রথমেই কন্ট্রোল করতে পারতো। কারণ এটা ডিক্লার্ড একটা প্রোগ্রাম, আজকে বা কালকে এতটার সময় 32 নম্বর হামলা করা হবে, ওটা গুঁড়িয়ে দেওয়া হবে বলা হয়েছে, তারপরে কিছুই তো করেনি আপনি। তারপরে যদি বলেন এইটা সব জনতার বিরুদ্ধে সেই ওই, নো দিস আর নট ট্রু। এটা একদম অর্গানাইজ করে ঘোষণা দিয়ে গেছে। এবং তারপরে ওইখানকার একটা আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্টের উপরে যে প্রচার প্রোপাগান্ডাগুলো করা হলো এখনও হচ্ছে, এগুলো কি মবক্রেসি হতে পারে নাকি? তাই না, একদমই। ডক্টর জাহিদ, আপনি কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট কমিশনের সদস্য, আপনি আমি সরকারের পার্ট নই। না, অবশ্যই পার্ট নয়, আপনি অবশ্যই সরকারের পার্ট না, আমরা বলছি, সেটাই আমি বলছিলাম। কিন্তু তারপরে আমি বলছি এটি কি আরেকটু ইজি হ্যান্ডেল করা যেত না? নিশ্চয়ই যেত। আমি একদম খুব স্পষ্টভাবে বলি, সেটা হলো মানে 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা বক্তৃতা করবেন, আমরা ক্ষুব্ধ হলাম, আমাদের ক্রোধ জাগ্রত হলো। 5 ফেব্রুয়ারি কি 5 আগস্টের চাইতে আমাদের বেশি ক্ষোভ হলো? হওয়ার কোনো কারণ আছে? না। দীর্ঘ 15 বছরের ক্ষোভের বিস্ফোরণ হলো 5 আগস্ট। সো 5 আগস্ট আপনি 32 নম্বরে আগুন দিলেন, ভেঙে গুঁড়িয়ে দিলেন না, বা 35টা জেলায় আওয়ামী লীগের বড় বড় নেতাদের যে বাড়ি ভাঙচুর এবং আগুন ধরানো হলো, ওগুলো 5 আগস্ট কোনোটাতেই কিছু করা হলো না। এটা 5 ফেব্রুয়ারিতে হলো। একটু বেশি বেশি মনে হচ্ছে না? কেন হলো? আপনার ক্ষোভ হবে, আমি আবারও বলছি, শেখ হাসিনার কথা শুনে আমাদের ক্ষোভ হওয়া খুব স্বাভাবিক। আপনি এত বিভৎস অপরাধ করে পালিয়ে আছেন, আপনাকে রেখে আমরা এখন বিচার করার কথা ছিল, আপনি ওখানে বসে হুমকি দিচ্ছেন, কর্মসূচির নামে এনার্কি তৈরি করতে চান, আমাদের ক্ষোভ হবে, ঠিক আছে, আমি এটাকে ডিসএগ্রি করি না। কিন্তু এটাকে 5 আগস্টের চেয়ে বেশি হওয়ার কথা। তার মানে একটা মবের টেন্ডেন্সিও আছে এবং এর মাঝখানে কিছু পরিকল্পনা আসলে আছে, ফর শিওর। 32 নম্বরে সেটা কাদের বিরুদ্ধে পরিকল্পনাটা কি মনে হয়? অনেকগুলো হাইপোথিসিস আছে। যেমন ধরি আমি বাংলাদেশের অনেকগুলো ঘটনা যদি একত্র করেন, আপনি 32 নম্বরটা অনেক মানুষ গেছে, আপনি এটা ঠেকাতে পারবেন কি পারবেন না একটু কনফিউজ। আপনি গুলি করলে, বল প্রয়োগ করলে এটা মেজর ক্রাইসিস হতে পারতো। আমি তাত্ত্বিকভাবে বলছি, আপনি এটা নিয়ে একটু স্কেপটিক হলেন। এরপর 35টা জায়গায় কোনো জায়গায় অনেক মানুষ যায় নাই, প্রচুর ভিডিও পাওয়া যায়, 50 জন 100 জন মানুষ গেছে। এবং জরুরি কথাটা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমরা খেয়াল করছি কিনা জানি না, আমাদের সেনাবাহিনীর ইমেজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশের সমস্যা, এটা সেটা নানান কিছু বললাম, কিন্তু এই যাবতীয় ঘটনাগুলো কোনো একটা জায়গায় ঠেকানোর চেষ্টা হয়নি, অন্যান্য জায়গায় এটা ঠেকানো খুবই সম্ভব ছিল। তার মানে আমি বলছি যে এটাকে দেখানোর চেষ্টা আছে, এর মধ্যে সরকারের ভেতরে বা আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ। এবং আমরা যে হাইপোথিসিস এখন জানি, 12-13 তারিখ মোদি ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন, এবং তাদের বিক্রম মিস্ত্রি, তাদের যে পররাষ্ট্র সচিব, তার ব্রিফিংয়ে ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশ একটা এজেন্ডা হিসেবে থাকবে। যাওয়ার আগে তার হাতে যথেষ্ট রসদ নিয়ে তিনি যাচ্ছেন, এবং প্রচুর একটু সময় দেবেন। মানে আরেকটা ন্যারেটিভ যেটা ভারত করছে, সেটা কিন্তু এবারও ছিল। যেমন ধরুন, ওরা বলছে এটা যে বাংলাদেশের এটা একটা ইসলামপন্থী বা ইসলামী জঙ্গিবাদের, ভারতীয় মিডিয়া বলছে। আচ্ছা, বাংলাদেশে 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, 82টা আমি যদি মোটামুটি ধারণা করি। এই যে মাহফুজ আলমের স্টেটমেন্টের কথা বলেন, আজকের স্টেটমেন্ট ওয়াজ গুড, কিন্তু মাজার নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, সরকারি স্টেটমেন্ট দিয়েছেন, বন্ধ হয়েছে। বা আপনি দেখিয়েছেন কাউকে যে মাজার ভাঙার জন্য এদেরকে ধরিয়েছি, তাহলে মাজার ভাঙা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ হচ্ছে, খেলা কিন্তু পরে হয়েছে, আবার কিন্তু বন্ধ করছেন, হওয়ার পর পরের দিন আরেকটাতে বন্ধ হয়েছে। এবং 3 জন অভিনেত্রী অন্তত কমপক্ষে তারা শোরুম উদ্বোধন করতে পারে না। এই যে সকল তৌহিদি জনতা যারা আজকে বই মেলায় একই কাণ্ড ঘটিয়েছে, আমি যোগ করতে চাই সাথে বই মেলাটাকেও, সব যদি একত্র করেন, আপনার হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে দেখানোর জন্য যে দেখো। আরেকটা কথা, 32 নম্বরে ভাঙছে, কিন্তু 32 নম্বরে কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কালেমা লেখা পতাকা নিয়ে মানে স্লোগান হচ্ছে, কালেমা লেখা পতাকা, সাদা কালেমা লেখা পতাকা। আমি সাথে যোগ করব, 5 আগস্টের পরে কালেমার পতাকা ছেয়ে গিয়েছিল। আমাদের অনেকেই যে না জেনে, আমি একটু যোগ করি, খুব ইন্টারেস্টিং। 5 আগস্টের পর 6 বা 7 আগস্ট একটা জমায়েতের মধ্যে স্টুডেন্টরা জমায়েত করছে, ওরা জানতো না, বাইকে করে এসে ওদের হাতে কালো পতাকা, কালেমা লেখা, মানে এটার যে একটা বিরাট সিগনিফিকেন্স আছে, এটা জাস্ট কালেমা না, ওরা বোঝে নাই।
সো এর মধ্যে মেজর পরিকল্পনা আছে, আমরা দেখছি এগুলো। মানে অন্য কোনো পক্ষ আছে? অবশ্যই। জি, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। আমরা জানেন যে নতুন একটি দল হচ্ছে, মান্না ভাই, ছাত্ররা করছে, এটি মোটামুটি আমরা সবাই নিশ্চিত। সেই দলটিতে কারা সামনে আসবে, কারা যাচ্ছে, এটিও গণমাধ্যমে খবর আসছে। মান্না ভাই, জানতে চাই, আমরা বুঝতে পারছি এই দলটি জোটগত মোর্চাও হতে পারে। নাগরিক ঐক্য কি ছাত্রদের সঙ্গে কোনো জোট করতে যাচ্ছে কিনা রাজনৈতিক দলটি হওয়ার পরে, নির্বাচনের আগে? এরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। এমনি মানে হাওয়ার উপর তো বলতে পারবো না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আবার ভালো করে তো বুঝতে হবে যেটা কি হচ্ছে, কারা করছে, কী লক্ষ্যে করছে। আমি তো দেখতে পাচ্ছি যে হওয়ার সময় তারা বেশ কিছু প্রশ্ন তৈরি করছেন, যে প্রশ্নের জবাব তারা দিচ্ছেন না, বা অন্য কেউ এই প্রশ্নের জবাব দিচ্ছেন না। বরঞ্চ খুবই সারপ্রাইজিংলি ম্যান লাইক প্রফেসর ইউনুস তাদের কথা বলছে যে তাদের জন্য আমি একটা সুযোগ তৈরি করতে চাই। অলরেডি বোধহয় আজকের পত্রিকায় এসছে, আমি অন্যদের কাছে শুনলাম, পড়িনি, যে এটার প্রধান হচ্ছেন বর্তমানে একজন সিটিং অ্যাডভাইজার হতে পারে বলে শোনা হচ্ছে। জি, এটা শোনা যাচ্ছে, আমি মনে করি যে এটাই হতে যাচ্ছে এরকম কিছু। তাই তার মনে মানে হচ্ছে। যে ক্ষমতায় থেকে কাজগুলো করা হচ্ছে, কত বড় ডিসঅনেস্টি হলো এটা। আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা করতে পারেন না, আপনি বলছেন আমি করবো, আমি রিজাইন করব, কিন্তু আপনি এখন তো আছেন, এখন তো ক্ষমতা ব্যবহার করেই করছেন। তো এই প্রশ্নগুলোর জবাব তারা তো দিতে পারবে না। এই প্রশ্নের জবাব যদি না হয় তাহলে একবারই আমি ঐক্যের কথা ভাববো কি? আগে তাদেরকে তো বুঝতে চাইবো। তো আমি ধরেন একটা কাজ করেছি, সেটা হচ্ছে পরশুদিন আমি এই যারা নতুন দল করছেন বা যারা ছাত্র বুধবার দিন আপনি একটি ছিলেন, জি, তাদেরকে এবং বিএনপিকে একটা চায়ের দাওয়াত দিয়েছি। এটা উইল বি ফলোড বাই ডিনার, 4-5 ঘন্টা ধরে। আই ওয়ান্ট যে ওরা নিজেদের মধ্যে ডিসকাস করুক তাদের ব্যাপারগুলো নিয়ে। খুবই ক্লিয়ারলি যদি বলি তাহলে বাংলাদেশের সামনে এখন কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আপনি গণতন্ত্রে ঠিকমতো উত্তরিত হতে পারবেন কি না, দ্যাট ডিপেন্ডস অন, মানে সবাই এরকম করে বলে না জাতীয় ঐক্য ইত্যাদি কথাবার্তা, ওই রকম টার্ম আমি মনে করি যে ব্যবহার করা ঠিক না। সামনে নির্বাচন আছে, আবার জাতীয় ঐক্য কী? আপনি আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার বিরুদ্ধে আমি বলবো না, লোকে শুনে কি বলে করবে নাকি আমরা দুজন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছি, ওগুলো হবে না। কিন্তু এই নির্বাচনটা যাতে ঠিক মতো হয় তার জন্যে এই কন্টেস্টিং পার্টিগুলোর ঐক্য লাগবে। এর মধ্যে যদি বাইরের কোনো হামলা টামলা হয় বা কোনোভাবে যদি সার্বভৌমত্বের উপরে আঘাত আসে, এরকম কিছু হয়, মানে জাতীয় প্রশ্ন যেগুলো আছে সেই জায়গাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাকে আপনি একটা ইউনিটি উইথ ডাইভার্সিটি বলেন, সেই কাজটা করতে হবে। তো এখানে তো ডাইভার্সিটির ব্যাপার, মানে যাতে বুঝে তারা কথাবার্তা বলেন পরস্পরের মধ্যে, এইটা আমি চাচ্ছি। আমি কোনো ইনিশিয়েট করছি না, এই জন্য আপনি আয়োজন করেছেন আগামী বুধবার। কিন্তু আমি কথাটা শেষ করি এই বলে যে এই জিনিসটা বাইরে নেই, একজন আরেকজনকে আক্রমণ করছেন, এবং এই আক্রমণের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটার কোনো ভিত্তি নেই, এমনি বলে দিচ্ছেন। তো ওইখানে ওরকম করে ঐক্যের কথা ভাবছি না, দেখবো আরো। মিলন ভাই বলছিলেন যে আক্রমণ করছে যদি বাইরে নেই, মান্না ভাই কিন্তু বেশ কয়েকটি কথা বলছে, আমি তার কথা সূত্র ধরে জানতে চাই। এই আক্রমণ কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতের মধ্যে প্রকট আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমরা যুদ্ধ দেখি, লেখালেখির মাধ্যমে, কমেন্টে আমরা দেখি নাগরিক যে কমিটিটি হচ্ছে ছাত্রদের, তা নিয়েও বিএনপির সঙ্গে একটি মনস্তাত্ত্বিক লড়াই আমরা দেখছি চলছে আগামী নির্বাচনকে সামনে রেখে। একই সঙ্গে বিএনপির মধ্যে অন্তর্কোন্দলে ব্যাপক আকার ধারণ করেছে, কিংবা বিএনপির যারা সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেক দিন পেপার পত্রিকায় আপনি নিশ্চয়ই দেখেন। তো সব মিলিয়ে কি নির্বাচন যত এগিয়ে আসছে এই সংকট কি আরও প্রকট হবে বলে মনে করছেন আপনি? আমি সে উত্তর জানবো। তো দর্শক, তারা কিন্তু আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে। কথা বলছিলাম ভোটের নামটা নিয়ে। আমরা ছিলাম মিলন ভাই আপনার কাছে, জানতে চাচ্ছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিংবা বিএনপির অভ্যন্তরীণ যেই ঘায়েল করার বিষয়টি বা সহিংসতা, সেটি বাড়ছে কি না, এটি নিয়ে আপনারা কীভাবে সামাল দিবেন সামনেতে, কি মনে করছেন? দেখুন, নির্বাচন এগিয়ে আসছে, কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা এখনও কিন্তু এই সংস্কার কমিটি যে সুপারিশ করেছে সেটা কিন্তু ফাইনাল স্টেজ এখনও আসেনি। যে কথাগুলো কিন্তু ফাইনাল স্টেজে আসার আগেই তো আমরা মানে সহিংসতা শুরু হয়ে গেছে, সেটাই বলছি। আসলে আরো বাড়বে কিনা? না, এই বিষয়ে আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি আর একটু ভালো হলে এবং সলিড যদি আমরা জানতে পারি নির্বাচন এই পদ্ধতিতে হবে, আপার হাউস লোয়ার হাউস মিলিয়ে সব কিছু মিলিয়ে, তখন দেখবেন যে নির্বাচনের এই পরিস্থিতি এই বেসামাল থাকবে না, অনেকটাই
সুস্থ হয়ে আসবে, এটা আমার ধারণা। মানে কেন সেটি ধারণা হচ্ছে বিএনপির বিভিন্ন সংগঠন নিজেরা কোন্দলে জড়াচ্ছে, অন্যান্য দলের সঙ্গে জড়াচ্ছে, এখনো তো আওয়ামী লীগ মাঠে নাই। দেখুন এই যে আলোচনাগুলো করছিলেন যে অনেকগুলো দল তারা কি আবার জোট করবে কিনা, আচ্ছা তারা তো জোট করতে পারবে না। যদি জোট করে তাদের ভোট কতটুকু পেল, আনুপাতিক হারে তারা কোন হাউসে কোন রিপ্রেজেন্টেটিভ পাঠাবে সে তো পারছে না। আর আগে বৃহৎ দুটি দল ছিল, তো তাদের ছাতা তলে দুই দিকে যেত এবং সেখানে জোট করে দু একটি আসন নেওয়ার চেষ্টা করত। এখন সেই দলটি নেই, বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য দল তারা নিজস্ব প্রতিযোগিতায় নামবে। নতুন আরেকটি দল আসছে, সেখানে একটি প্রতিযোগিতা ঘন একটি নির্বাচন হবে। সেই প্রতিযোগিতা থাকলে সেখানে আমাদের ভিতরে যে অভ্যন্তরীণ কোন্দল সেটা অটোমেটিক্যালি ডিমিনিশিং হয়ে যাবে। যখনই আমরা দেখব যে আমরা একাই 100, তখন আমাদের ভিতরে কোন্দল বাড়বে। যখন দেখব যে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত কঠিন, সেটা তখন নির্বাচন কিভাবে হচ্ছে সেটা আগে আসুক, সেটা যখন মাঠে আসবে তখনই হবে। আর নির্বাচন কমিশনে তো অনেকগুলো দল রয়েছে, 49টি রয়েছে, আরও আসছে। এই যে অনেকগুলো দল অস্তিত্ববিহীন, এগুলিকে স্ক্রুটাইজ করতে হবে, করে যারা সত্যিকার অর্থে তাদের নিয়ম অনুযায়ী দল করতে পারে সেই অনুযায়ী দল করতে হবে, তাহলে আপনি একটা সেন্সাসে আসতে পারবেন। আপনি তো দীর্ঘদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফেরাতে ছাত্র সংসদ নির্বাচন কতটা জরুরি? এই মুহূর্তে আমি বলছি না, আমি বলছি কিছুটা সময় নিয়ে করা উচিত। কারণ এতদিন ফেসিবাদী সরকার শিক্ষাঙ্গনগুলো দখল করেছিল। জাতীয় নির্বাচন তো খুব দ্রুত চাচ্ছেন, তাহলে এটি কেন সময় নিয়ে, জাতীয় নির্বাচন তো চাচ্ছেন তাড়াতাড়ি, মানে এটি কেন সময় নিতে হবে? কারণ দেখুন গভর্নমেন্ট যেভাবে চলছে সেভাবে যদি আরো বেশি দিন প্রলং করে, তাহলে দেশের সার্বিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে আপনি দেখেছেন। তারা কোনো ব্যাপারে স্টিয়ারিংটা টাইট করে ধরতে পারছে না। তো এই অবস্থায় যদি একটি সরকার চলতেই থাকে, আমার মনে হয় পথে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। দে ডোন্ট হ্যাভ এ ব্রেক, দে ডোন্ট হ্যাভ এ প্যাডেল, দে ডোন্ট হ্যাভ এনি স্পিড, দে ডোন্ট হ্যাভ এ কারেক্ট ইঞ্জিন। তো তারা এগুলিকে রিপেয়ার করছে না। দেখুন এই সরকার বলছে যে আমরা সিলেকশনে ভুল করেছি। আচ্ছা, যারা দায়িত্ব আছে তাদের ভুলের কথা বলতে পারে, তারা কারেকশন করতে পারে, কিন্তু করেনি। তো এইভাবে যদি একটা সরকার চলতে থাকে প্রত্যেকটি সেক্টরে, আমি ইন্ডিভিজুয়ালি কোনো সেক্টর বললাম না, যদি এটাই হতে থাকে তাহলে কি হবে? তখনই আপনার প্রয়োজন অতি শীঘ্রই নির্বাচন দেওয়া। না সেক্ষেত্রে যে মানে ছাত্র সংসদটা কেন অতি শীঘ্রই দেওয়া দরকার না, এটি কেন সময়? আমি বলছি এই মাত্র গতকাল মান্না ভাই কিন্তু এই বিষয়ে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এটি গুরুত্বপূর্ণ, দ্রুত দেওয়া দরকার ছাত্র সংসদ নির্বাচন। মান্না ভাই বলেছেন, সে ঠিক আছে। এই মুহূর্তে বাংলাদেশে ছাত্র সংগঠন কেউই করতে পারেনি। সেই ক্ষেত্রে তারা পতিত সরকার পলায়ন হওয়ার পরে সুযোগ দিতে হবে অন্যান্য ছাত্র সংগঠনকে স্টেবল হওয়া। তাদেরকে স্টেবল হতে টাইম দিতে হবে, ব্রিদিং টাইম দিতে হবে। আপনি ব্রিদিং টাইম না দিয়ে হঠাৎ করে দিলেন। মানে ছাত্র সংসদে ব্রিদিং টাইম দিতে হবে, জাতীয় নির্বাচনে দিতে হবে না, মানে বক্তব্যটা এরকম কেন? এটা তো সে বলতে পারে, আমরা রেডি তো, আমরা তো 2014-তে রেডি, 2018, 2024 রেডি। আমরা প্রত্যেকবারই তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তো সেখানে তো আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। তো লেট আস টেক এ লিটল বিট টাইম, একটু দিতে হবে সেটেলমেন্টের জন্য। হ্যাঁ, হতেই হবে, আমরা মনে করি হতে হবে। যে মানে ভাই মানে কি মনে হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য কি ছাত্রদলদের আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়েই দেখি, হয় কি জাতীয় নির্বাচনের সময় প্রস্তুতি নিতে হয়, টাকা পয়সা জোগাড় করতে হয়, লোকজনের কাছে যেতে হয়, কত জায়গা আড্ডাস্ট আছে সেগুলো করতে হয়। ছাত্র রাজনীতিতে তো সেটা দরকার নেই। আপনি যখন যেমন মিলত হলে নির্বাচন করেছে, হলে কি ওর 7 দিন ধরে ঘুরতে হয়েছে নাকি? হলে সবাইকেই চেনে, ওইখানে ওই ফ্যাক্টর ওয়ার্ক করে না। টাকা পয়সা জোগাড় করতে হবে, এইটা কোনো বড় ফ্যাক্টর ওয়ার্ক করে না। মূল কথা যে ছাত্ররা চাইছে কি, যদি ছাত্ররা ভোট চায় তাহলে আপনি দেবেন, না দেবেন কেন? এটা তো অন্য কোনো কারণ নেই। আমি কালকে একটু অবাক হয়েছি যে বিশ্ববিদ্যালয় তারা বলছে যেখানে সংস্কার করতে হবে। তা আমি ওদের বলছি, ভাই আপনাদের সংস্কার কী কী প্রস্তাব আমি তো জানি, এর পরে কী বলবো? তারপরে সেই সংস্কারের মধ্যে বলছে কি ভিসির ক্ষমতা বেশি হয়ে গেছে, ওই ক্যাবিনেটে উনি তো প্রেসিডেন্ট, তার পাওয়ার খর্ব করতে হবে। আমি বললাম যে আমি যতগুলো বছর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, চট্টগ্রাম থেকে অনেক বছর, কোনো দিন আমি ইউনিভার্সিটি ভিসিকে ছাত্র সংসদের কোনো মধ্যে ইন্টারফেয়ারই করতে দেখিনি। এখানে এই প্রশ্ন আসছে কেন? কিন্তু জাতীয় রাজনীতির প্রভাবে এই জিনিসটা হয়তো হচ্ছে, অথবা কেউ বলছে যে এটার জন্য অনেক কিছু বলেছেন। হ্যাঁ, কিন্তু এইরকম নয়। আপনি ভোট যদি দেন তাহলে দেবেন। মেইন বিষয়টা কি, ডাকসু একটা ব্যারোমিটারের মতো। তো
ডাকসু নির্বাচনে যদি ধরেন যে দলটা জিতবে ছাত্রদের, তাদের যদি কোনো প্যারেন্ট অর্গানাইজেশন থাকে, ও এমনিতে একটা বিরাট লেভারেজ পেয়ে যায় যে আগামী নির্বাচনে এরাই হয়তো আরও বেশি ভালো করবে। এই কারণে রাষ্ট্র ক্ষমতার বিবেচনাতেই পলিটিক্যাল পার্টিগুলো এটাকে সাপোর্ট করে কিংবা অপোজ করে। আমি এখানেও এইটারই ছাপ দেখি, অন্য কিছু দেখি না জায়গাতে। ভাই মান্নার কথা শুনেছেন? না, মানবিক সাথে দ্বিমত করছি না তো। উনি যখন ভিপি তখন আমি ফজলুল আলী ভিপি, আমি আমার প্রবোধ সভাপতি ছিলেন। না, উনি মানে তো আপনারা কেন তেমন মনে করছেন কোনো- যে ডাকসু নির্বাচন বা কোনো ছাত্র সংসদে ছাত্রদল এই মুহূর্তে জিতবে না? এটা কেন মনে হচ্ছে? না, আমি এত জিতবে বিশাল না একটি তা ম্যান্ডেট এই বলছি মুহূর্তে না। বিএনপির রয়েছে। আমি জিতবে না তা বলছি না, আমি বলছি যে একটু ব্রিদিং স্পেসের দরকার রয়েছে রিসেটেলমেন্টের জন্য, প্রতিযোগিতা মুখর হওয়ার জন্য। আনকম্পিটিটিভ কিছু হয়ে গেলে এটা সুন্দর দেখায় জি, না। আমরা বুঝছি। জাহিদ ভাই, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই। মানে বুঝতে পারছিলেন যে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মনোভাব, বিএনপি হোক জামাত হোক একই। জামাত ঠিক উল্টোটা, আবার তারা জাতীয় নির্বাচন চায় পরে, ছাত্র সংসদ চায় আবার আগে। আবার ছাত্ররাও ঠিকই একইভাবে, তারা জাতীয় নির্বাচন চাচ্ছে পরে, ছাত্র সংসদ চাচ্ছে আগে, বিএনপি আবার চায় এটি আগে ওটি পরে। মানে সব মিলিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছিল, যে ঐক্য নিয়ে 24শে জুলাই এলো, গণঅভ্যুত্থান এলো, মানে সেটি কি আমরা সেই ঐক্যে যেতে পারলাম? পারছি? এগুলো ঐক্যের পরিপন্থী না। আমরা সবাই একইভাবে যদি কথা বলি তাহলে আমরা নর্থ কোরিয়া হয়ে গেছি। ট্রুলি খেয়াল করি, এই যে মান্না ভাই খুব ইন্টারেস্টিংলি যে ব্যাখ্যা দিলেন, আই বাই দিস আইডিয়া, যে আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ইম্প্যাক্ট পলিটিক্যাল যে হিসেব। মূল কথা বলেছেন মিলন মান্না ভাই ভাই। আবার প্রস্তুতিরই কথা বললেন, ঠিক একই কারণে ওনারা মনে করছেন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জামায়াত বা স্টুডেন্টদের যে রাজনৈতিক দল এখনো আসেনি, তারা দেখবেন একটার পর একটা ফ্যাক্টর যোগ করছে, সংস্কার, এরপর বিচার, মানে কতজনের বিচার, কতটুকু। তার মানে হচ্ছে আসলে ওনাদের সময় লাগবে, কারণ তারা দেখেছেন তাদের নতুন দল হচ্ছে, ওটার জন্য সময় লাগবে। একদম। তো এইভাবেই আমরা কথাগুলো বলি। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এভাবেই এটা কাজ করে, এক একজন তার স্বার্থ অনুযায়ী কথা বলবে, আলোচনা হবে। দিনের শেষে এখন পর্যন্ত আমাদের যে সেটেলমেন্টের জায়গা, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, তার বক্তব্যের কনসিস্টেন্সি আছে। তিনি বসবেন, লিস্ট যদি কনসেনসাস হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, না হলে একটু বেশি হলে 6 মাস। সো উনি বসার পর, এগুলো হওয়ার পর যদি কোনো শক্তি এসে বলে যে না আমরা নির্বাচন এর মধ্যে হতে দেব না, বা নির্বাচনের মধ্যে হতেই হবে, এইসব যদি শুরু হয় তখন সেটা অ্যালার্মিং ব্যাপার হবে। এর আগে অনেক কথা হবে, এটাই নিয়ম। কিন্তু মানে আমাদের একটু অভ্যস্ত হতেও সময় লাগবে, কারণ হলো আমরা মনে করেছি শেখ হাসিনা পতনের পর, যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা এক পয়েন্টে ছিলাম, আমরা ওই জায়গাটাই গোড়াতে ভুল করেছি। শেখ হাসিনার এই মুভমেন্টে ভ্যারাইটি অফ পিপল ছিল, বিভিন্ন রাজনৈতিক দল সবাই ছিল, এবং সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে এক একজনের এজেন্ডা এক এক রকম। আমি যাত্রাবাড়িতে, যেটাকে মানে আমাদের সবচেয়ে মারাত্মক ফাইটের একটা জায়গা, সেখানে আমি একটা জায়গায় ইন্টারভিউতে দেখলাম, ওখানে খুব গুরুত্বপূর্ণ সংখ্যক যে লেগুনা বলে হিউম্যান হলারের ড্রাইভার হেল্পাররা ছিল। ওদের অভিযোগ হচ্ছে ওখানে ছাত্রলীগের অত্যাচারে ওর জীবন শেষ। ও জাস্ট মনে করেছে ওই ক্ষোভটা আমি এখন এখানে উগড়ে দেবো। এরকম নানা রকম মানুষ নানা কাজে ছিল। এখন আমরা আমাদের ইস্যুগুলো নিয়ে ফাইট করব। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে এই ইস্যুতে, আগামী যে জাতীয় নির্বাচন, সেই ইস্যুতেও সবাই একমত হয়ে, ঐক্যমত হয়ে আগামী নির্বাচন একসঙ্গে অংশগ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু সবাই একটি বিষয়ে একমত ছিলেন যে গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটি নিয়ে নানান মত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে কিংবা যে কোনো দেশ বিরোধী শক্তির বিষয় কিন্তু সকল জনগণ বা সকল জনমত একসাথেই আছে, যা কিনা আগামী নির্বাচনে এক হয়ে একটি সুন্দর দেশ উপহার দিবে। আমরা নিশ্চয়ই সে প্রত্যাশা করছি, এবং সে প্রত্যাশা আজকের মতো শেষ করেছি। শুভরাত্রি।